মাঝে কিছু নেই, খুব কষ্টে আমরা আছি। বাড়িতে একটা মানুষ নাই, মানে একজন আছে। মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বানভাসীরা। ত্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার। খুলনায় অভিযুক্ত দম্পতি আটক। যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। পটুয়াখালীতে কমছে না হামের প্রকোপ। হাসপাতালে নতুন করে ভর্তি 31 রোগী। পিরোজপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আক্রান্ত 62। জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ। এবং সময় উপযোগী পরিকল্পনার অভাবে ভোলার গ্যাস বঞ্চিত দেশ। পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট। গড়ে উঠছে না শিল্প কারখানা। গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্নে দ্বীপবাসী। বাংলা সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারের নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ার পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি। খেয়ে না খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর সমান পানিতে অপেক্ষায় অনেকে। তবে সে পর্যন্ত পৌঁছানো বড় চ্যালেঞ্জের। নৌকা নিয়ে ডুবে যাওয়া ঘরবাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে। কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনো পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে দিকে, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়া কারাফু আছে তো ইতারা মানে উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলাবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডে প্রত্যেককেই খুঁজে খুঁজে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা। তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়ে এই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ওইদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। সরকার দুর্গত মানুষের পাশে আছে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। 3টা কাজ আমাদের করতে হবে, কাজে এটা নেক্সট
প্রজেক্ট আমরা রাখছি, যার কারণে কি ওখানে পানিগুলো ড্রেন হচ্ছে না। সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম শহর এলাকায় কিন্তু আমরা জলাবদ্ধতা ওইভাবে আমরা এখানে দেখতে পাইনি। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে, বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। এদিকে ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে বগুড়া, গাইবান্ধা, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমানে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি ইশতিয়াকের কাছে। কুমিল্লার যে সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা, সেই জলবদ্ধতা কিন্তু কুমিল্লা একটি বড় সমস্যা এবং সেটি দীর্ঘদিনের সমস্যা। আজ কুমিল্লা নগরীতে গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় 138 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে এবং বিশেষ করে ভোর থেকে রাত সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই ভারী বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর আনাচে কানাচে অলিতে গলিতে পুরো নগরী কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে এবং পুরো নগরীর বেশ কিছু সড়ক, রাস্তাঘাট এবং যে চায়ের দোকান থেকে শুরু করে যে ঘর বাড়ি, হাসপাতাল সবকিছু কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা যদি একটু সকালবেলা চিত্র আপনাদেরকে জানাতে চাই যে আজকে এইচএসসি পরীক্ষা ছিল। সকালবেলা শিক্ষার্থীরা যখন কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিতে যায়, সেখানে হাঁটু সমান পানি ছিল এবং হাঁটু সমান পানিতে থাকার কারণে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে পরীক্ষার হলে বা পরীক্ষা কক্ষে ঢুকতে প্রবেশ করতে তাদের ব্যাপক ব্যাঘাত ঘটেছে। তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সময় কুমিল্লা সিটি কর্পোরেশন যিনি প্রশাসক রয়েছেন তার নির্দেশে বা তিনি এসে কিন্তু সেখানে নৌকা রেডি করেছেন, অর্থাৎ বুট রেডি করে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সেই বুটে করে পরীক্ষা কক্ষে পাঠানো হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেনারেল হাসপাতালে। সেখানে কিন্তু এখনও পানি রয়ে গিয়েছে, প্রায় হাঁটুর সময় পানি রয়ে গিয়েছে এবং সকাল 9টা নাগাদ কিন্তু বৃষ্টিপাত থেমে গেল। প্রায় এখন ঘড়ি কাটা 6টা বা জল বলতে গেলে 9 ঘন্টার পরও কিন্তু পানি এখান থেকে নামেনি, এখনও পানি অবস্থান করছে। এতে করে যারা এখানে রোগীরা রয়েছে বা তাদের যে স্বজনরা রয়েছে সেই স্বজনরা কিন্তু এখানে তারা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যে স্বজন রোগীদের জন্য যে ওষুধ রয়েছে, মেডিসিন রয়েছে, অথবা বলা যায় যারা চিকিৎসকরা রয়েছে যারা রোগী দেখতে আসছে তারাও কিন্তু এখানে সঠিকভাবে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করতে পারছে না। এমন করে এখন পর্যন্ত কুমিল্লার বেশ কিছু নগরী কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। তারা যদি আমি বলতে চাই কুমিল্লা ধর্মপুর যে এলাকা রয়েছে সেখানকার বেসিক এরিয়া, কুমিল্লা জেনারেল হাসপাতাল, এমন বেশ কিছু কিন্তু এরিয়া এখন পর্যন্ত পানির তলে তলিয়ে রয়েছে। সেটা বলছে যারা এলাকাবাসী রয়েছে তারা বলছে যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এটি ঘটছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। এই মুহূর্তে আমরা যাব হবিগঞ্জ, সেখানে আমাদের সহকর্মী আছেন রাশেদ আহমেদ খান, তিনি জানাবেন হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি। পাহাড়ি ডলে হবিগঞ্জের প্রায় 35টি গ্রাম এ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে এই প্লাবিত হওয়ার পর থেকে
পানি কিছুটা এখন 2 দিন যাবৎ বৃষ্টি কম হওয়ার কারণে পানি কিছুটা নেমেছে, তারপরেও মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আমরা বিভিন্ন এলাকায় দেখেছি। আজকে সকাল থেকে আমরা ছিলাম হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আমরা দেখেছি যে আসলে এখানে যে সাধারণ মানুষ, যে পানিবন্দী মানুষ আছেন, তারা যে চরম দুর্ভোগের মধ্যে তারা দিনাতিপাত করছেন। অনেকের বাসা বাড়ি থেকে আমরা দেখেছি যে পানি নেমে গেছে, কিন্তু তাদের বাড়িতে তাদের কোনো চুলায় আগুন নেই, তাদের ঘর বাড়িতে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, খাবার নেই। সব মিলিয়ে বলা যায় যে তারা একটি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের এখানে প্রধান আছেন, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে নদ নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যে সব এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পানি দ্বারা প্লাবিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তেমন কোনো ত্রাণ তারা সরকারি বা বেসরকারি দপ্তর থেকে তারা পাননি, যে কারণে তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন। আমরা কথা বলেছিলাম বন্যার্তদের সাথে, তারা জানিয়েছেন তারা বৃহস্পতিবার রাত থেকে তাদের এই বাড়িঘরে পানি উঠেছে এবং এরপর থেকে আজকে পর্যন্ত এখনও তারা আশানুরূপ কোনো ত্রাণ সহযোগিতা তারা সরকারি বা বেসরকারি পাননি, যার কারণে তারা একটি আকুতি জানিয়েছেন বিশেষ করে জেলা প্রশাসন সহ সরকারের প্রতি, তাদের যাতে জরুরি ভিত্তিতে তাদের ত্রাণ সহায়তা, বিশেষ করে খাদ্য সহায়তা দেওয়া হয়, না হলে তারা অনাহারে অর্ধাহারে তারা অনেক বিপাকে থাকবেন। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে তাদের সাধ্যমতো তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তো যেহেতু এখানে বৃহৎ একটি এলাকা আক্রান্ত হয়েছে, সব জায়গায় ত্রাণ পৌঁছানো একটু সময় সাপেক্ষে লাগছে, তবে তারা বিভিন্ন এলাকায় তারা চেষ্টা করছেন যারা বন্যার্ত আছে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার। তো আমরা আসলে বৃহস্পতিবার রাত থেকেই হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে যায় এবং এই বাঁধ ভাঙার ফলে হবিগঞ্জের বিভিন্ন গ্রাম ধীরে ধীরে প্লাবিত হতে থাকে। আমরা দেখেছি যে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় যে বাঁধটি ভেঙেছে, এই বাঁধের ভাঙার ফলে হবিগঞ্জের প্রায় 30টি গ্রাম এখানে আক্রান্ত হয়েছে এবং বানিয়াচংয়ের একটি বাঁধ ভেঙে আরও প্রায় 5টি গ্রাম আক্রান্ত হয়েছে। সব এলাকার মধ্যেই যারা সাধারণ মানুষ আছেন তারা চরম দুর্ভোগে রয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন যে তাদেরকে যাতে দ্রুত তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তো আমরা যে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরিমাণে তাদের কাছে ত্রাণ আছে এই ত্রাণ তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে আসলে বন্যার্ত মানুষের যে অভিযোগ যে তারা এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি এবং বেসরকারি কোনো দপ্তর থেকে খুব একটা তাদেরকে কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি, যার কারণে তারা অনেকে শিশুদের নিয়ে এবং পরিবারের লোকজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। আমরা কথা বলেছিলাম যে এখানে যে লস্করপুর ইউনিয়নের যে বিভিন্ন এলাকায় যারা বন্যার্ত আছেন তারা জানিয়েছেন যে তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে তারা রেহাই পেতে চান এবং তাদের যাতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যার্ত মানুষের সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হয়েছিলাম কুমিল্লা ও হবিগঞ্জে। এদিকে রেকর্ড বৃষ্টির পাশাপাশি মাছ ও লবণের ঘের রক্ষায় স্লুইস গেটগুলো বন্ধ রাখায় চট্টগ্রাম ও কক্সবাজারে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা জলাবদ্ধতা, এমন অভিযোগ তুলেছে খোদ পানি উন্নয়ন বোর্ড। তবে ব্যর্থতার জন্য উল্টো পানি উন্নয়ন বোর্ডকেই দোষছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সাগরে জোয়ারের পানি ঢুকতে না দেওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত অপসারণে বাঁশখালীতে 85টি সুইচ গেট রয়েছে। স্বাভাবিক সময়ে জোয়ারের সুইচ গেট বন্ধ রাখা হয় যাতে সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে, আর ভাটার সময় গেট খুলে দেওয়া হয় যাতে উজানের বন্যার পানি ও বৃষ্টির পানি দ্রুত নদী হয়ে সাগরে চলে যেতে পারে। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হলে অনেক স্থানে মাছ চাষের সুবিধার্থে খাল ও নদীর ওপর নির্মিত অবৈধ বাঁধের কারণে বন্যার পানি সুইচ গেট পর্যন্ত পৌঁছাতেই পারেনি। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। সুইচ গেট বন্ধ থাকায় বন্যার পানি নামতে সময় লেগেছে বলে দাবি তাদের। ওরা মাছ খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের এই সুইচ গেটগুলো খুলতেছে না। সুইচ গেট বন্ধ থাকার কারণে
আজকে আমরা পানির মধ্যে বাঁচতেছি। 20 থেকে 25 বছর এই এলাকার মানুষ, এই এলাকার কৃষকরা ভালোভাবে চাষাবাদ করতে পারে না, সামান্য পানিতে আমাদের এই এলাকা তলিয়ে যায়। অনেক জায়গায় কাঠ দিয়ে অধিকাংশ বন্ধ রেখে কিছু জায়গা খোলা রাখা হয়েছিল। পানির প্রবাহ কমিয়ে অনেক জায়গায় মাছ ধরা ও মাছের ঘের রক্ষার চেষ্টা করা হয়। মাছ ও লবণের ঘের বাঁচাতে সুইচ গেট বেআইনিভাবে বন্ধ রাখায় দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়েছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার। এটা তারা নিজেরা ওখানে মাছ ধরার তাদের টেন্ডেন্সি ছিল। তারপরে আমরা প্রশাসনের হেল্প নিয়ে যেখানে যেখানে আমরা অভিযোগ পেয়েছি সেখানে গিয়ে আমরা এগুলো সব ভেঙে সবগুলো গেট ওপেন করা হয়েছে। তো আমরা আশা করছি যে দ্রুত জমাট পানিটা নেমে যাবে। সুইচ গেট নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে পলি জমে যায় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার জানান, সঠিক সময়ে সুইচ গেট খুলতে না পারার দায় পানি উন্নয়ন বোর্ডও এড়াতে পারে না। পানি উন্নয়নের বোর্ডের দায় শতভাগ। আমি একটা হচ্ছে যদি এটা ফিল্ট্রেশনের কারণে অপারেবল না থাকে তাইলেও তারা দায়ী, আর একইভাবে কোনো দুর্বৃত্তের কারণে যদি খুলতে না পারে এবং তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকরণের সহায়তা না নেয় তাহলে ডেফিনেটলি পানি উন্নয়ন বোর্ড দায়ী তার জন্য। এখনো দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতো এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের
প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। বাংলা সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে ডাকাত দলের 5 সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের উপর হামলার ঘটনায় জড়িত ডাকাত সর্দার গ্রেফতার। হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর খুলনায় ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়ায় প্রকাশ্যে আসে হত্যা রহস্য। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে খুন ধারণা পুলিশের। 5 মাস আগে ইজি বাইক ছিনতাই, হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। খুলনায় স্বামী স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে প্রকাশ্যে এসেছে ইজি বাইক চালক মারুফ হত্যা রহস্য। সোমবার দুপুরে হরিণটানা এলাকার মোস্তফার মোড়ে রেললাইন সংলগ্ন আবাসিক এলাকার বাড়ির আঙিনা থেকে ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন তার স্বামী মুরাদ মোল্লা তাকে নির্যাতন করেছেন। অভিযোগের বিষয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাল্গুনী জানান, প্রতি বছরের রমজান মাসে এক রাতে মারুফ নামে এক ইজি বাইক চালককে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন তার স্বামী। এরপর ইজি বাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেন। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারের একটি সেলুনে যান বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। এ সময় তার উপর হামলা করেন স্থানীয় রাব্বি হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারা। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। 4-5 জন মিলে আমার ভাইরে কুপায় এসে, ওদের পিছনে আরো সিন্ডিকেট আছে। রাব্বি নাম উনি একা ছিলেন, ওনার সাথে সংঘবদ্ধ আরো লোক ছিল। পূর্বের কোনো ইস্যু হতে পারে অথবা রাজনৈতিক কারণ। এটার আসলে আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার। ব্রড ডেথ পেয়েছি। এখন আমরা আমাদের মানে পরে যে ময়নাতদন্তের জন্য আমরা তো মর্গে পাঠাই। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। পটুয়াখালীতে থামছে না হামের প্রকোপ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 31 জন রোগী ভর্তি হয়েছেন আর চিকিৎসাধীন 196 জন। হাম রোগীর ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এরপরও তিল পরিমাণ ঠাঁই নেই বারান্দাতেও। রোগী বেশি থাকায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। পিরোজপুরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 20 জন। সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। জানায়, সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট চিকিৎসাধীন রয়েছেন 62 জন রোগী। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 706 জন। ডেঙ্গু রোগীর অধিকাংশই পার্শ্ববর্তী জেলা বাগেরহাট থেকে আসছে বলে জানান চিকিৎসক। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস সহ সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময় উপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। উৎপল দেবনাথের ছবিতে নাসরুদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। শিল্প অঞ্চল সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে বলতে চাই, যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন,
তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল অঙ্ক দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়াতে গ্যাসের অঞ্চল করাতে এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের, তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেছে স্বজনরা। রোববার রাতে বুকের ব্যথা নিয়ে সজীব মিয়া নামে এক রোগী সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় লোডশেডিং হয়। এছাড়া নানা জটিলতা থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক সুজন পাল। পরে রোগীকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় শর্ট সার্কিটে পাশে থাকা একটি দোকান বিদ্যুতায়িত হয়। অসাবধানতাবশত ওই দোকানের টিনে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রীরাম নামে এক শ্রমিকের। চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে আলমডাঙ্গাল পশুহাট এলাকায় রেল লাইনের পাশে অবস্থান করছিলেন বাক প্রতিবন্ধী ব্যক্তি। এ সময় একটি মালবাহী ট্রেন পৌঁছালে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাংলা সময় আরো থাকছে। প্যান্টের বেল্টের ভেতর কাপড়ের সঙ্গে সেলাই করে রাখা হয় স্বর্ণ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 2 কেজি স্বর্ণ জব্দ, চোরা কারবারি আটক। নারায়ণগঞ্জে ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া 8.5 ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ 4 জনকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুরা প্লট এলাকার ঝোপ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এর আগে 8 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জাপান প্রবাসী এক দম্পতির গাড়ি থামিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। এছাড়া 2 জুলাই বন্দর উপজেলায় 110 কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের 2টি শর্ট গান ডাকাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের উপর হামলার ঘটনায় ডাকাত সর্দার শফিক বাহিনীর প্রধানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে শফিককে গ্রেফতার করে র্যাব। এর আগে 11 মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যাচ্ছিলেন 4 র্যাব সদস্য। নবীনগরের খাগাতুয়া এলাকায় পৌঁছালে তাদের আটক করে নির্যাতন করে। তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শফিক বাহিনী। এই ঘটনায় মামলা হওয়ার পর এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করল র্যাব। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সকালে দুবাই থেকে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালায় এনএসআই ও ডিজিএফআই। এক পর্যায়ে শাহেদুল আলম নামে এক যাত্রীর শরীরে তল্লাশি করে প্যান্টের বেল্টের ভেতর সেলাই করা অবস্থায় 2 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে আটক করা হয় অভিযুক্তকে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই আদেশ দেন। 2022 সালের 23 আগস্ট মধুখালীর কামারখালী গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী সাজেদা বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী লালন মোল্লা। পরদিন নিহতের বোন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে লালনকে গ্রেফতার করে পুলিশ।
জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2023 সালের 9 অক্টোবর 13 বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত আলম মণ্ডল। নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় আলম। এ ঘটনায় 11 অক্টোবর আক্কেলপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। দীর্ঘ শুনানি শেষে আসামি আলম মণ্ডলের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ঝিনাইদহ, রাঙামাটি ও হবিগঞ্জে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সকালে ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 100 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ ও আলু। অন্যদিকে রাঙামাটির বরকলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 60টি পরিবারের মাঝে চাল, আটা, তেল, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এছাড়া হবিগঞ্জে ড্রোনের মাধ্যমে পানি বেষ্টিত এলাকায় আটকে পড়া মানুষদের শুকনো খাবার পৌঁছে দিয়েছে বিজিবি। একই সঙ্গে বানিয়াচংয়ের বাল্লা এলাকায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষংছড়ির 500 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। পাশাপাশি বন্যা দুর্গত 1,500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ছাত্রদল। ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের সীমান্ত এলাকা এবং সদর অঞ্চলে সকালে ত্রাণ সহায়তা দেওয়া হয়। এদিকে কক্সবাজারের দিনব্যাপী বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার সামগ্রী বিতরণ করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সদর উপজেলা, রামু উপজেলা এবং উখিয়ার 1500 পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। যতটুকু আমাদের সামর্থ্য আছে, সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি যেন সীমান্তে আমরা কিছু ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি এবং কক্সবাজার সদরেও কিছু ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি। 20 বছরের যে দখলদারিত্ব এবং যে নদী নালা, খাল, বিল, নর্দমা, জলাশয়গুলো যে ভরাট করা হয়েছে, অবৈধ দখল করা হয়েছে, সেগুলো কিছুটা হলেও যেন মুক্ত করে। ঝালকাঠিতে 37 বছরেও তৈরি হয়নি আধুনিক বাস টার্মিনাল। অসংখ্য খানাখন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ। অপেক্ষমান কক্ষ, পাবলিক টয়লেট সহ যাত্রী সেবার কিছুই নেই এখানে। এতে ভোগান্তিতে যাত্রী ও বাস শ্রমিকরা। পলাশরায় পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। একটু বৃষ্টি হলেই স্থানীয় কিশোর তরুণরা নেমে পড়ে কাদা পানিতে ফুটবল খেলতে। দেখে মনে হবে গ্রামের মাঠঘাট। এমন চিত্র প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌর বাস টার্মিনালের। কোনো প্রকার যাত্রী সেবার বালাই নেই বাস টার্মিনালটিতে। বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে। অসংখ্য খানা খন্দে তৈরি হয়েছে মরণ ফাঁদ। বৃষ্টি নামলে কোনো যাত্রী ছাউনি নেই। বর্ষার সিজনে হাঁটু সমান পানি হয়। তবে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিটিসিআরপি প্রজেক্টে প্রস্তাবনা চলে গেছে অলরেডি এবং সার্ভে কাজ শেষ হয়েছে। এটা এখন ডিজাইন পর্যায়ে আছে। 1988 সালে তৎকালীন খুলনা বিভাগীয় ডেভেলপমেন্ট বোর্ড একতলা একটি ভবন সহ ঝালকাঠি পৌর বাস টার্মিনালটি নির্মাণ করে। সময় সংবাদ, ঝালকাঠি। অদক্ষ চালক, সরু সড়ক ও যত্রতত্র রিকশা, অটোরিকশা পার্কিংয়ে দিন দিন ভোগান্তি বাড়ছে পিরোজপুরে। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে যানজট লেগেই থাকছে, শহরে ঘটছে দুর্ঘটনা। বিষয়টি সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। লিটন শেখ পিরোজপুর শহরে 20 বছর ধরে রিকশা চালাচ্ছেন। এক সময় ফাঁকা রাস্তায় তিনি প্যাডেল দিয়ে রিকশা চালিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাতেন, কিন্তু সময়ের বিবর্তনে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা আসায় দিশেহারা তিনি। জেলা শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু রাস্তা আর প্রশস্ত করা সম্ভব হয়নি। তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয়। বাসায় যাওয়া যায় না, মানে জ্যামের কারণে মেইনলি। আর আশেপাশে মানে হাঁটার জন্য, আমাদের হাঁটার জন্য স্পেশাল কোনো স্পেসিফিক কোনো রাস্তা নাই, ফুটপাত নাই। রাস্তার দুই ধারে যে ইজি বাইকগুলো দাঁড়াই থাকে, অযথা দাঁড়াই থাকে। তবে পৌর প্রশাসক বলছেন যানজট দূর করা রিকশা ও অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ওই পৌরসভা কতটা যানবাহন নেয়ার ক্ষমতা রাখে ওই সংখ্যক যানবাহনকে আমরা আলাদা করতে চাচ্ছি এবং ওই যানবাহনের বাইরে অন্য কোনো যানবাহনকে আমরা পৌরসভার পেরিফেরির ভিতরে আসতে দিতে চাচ্ছি না। জেলায় প্রায় ৫,০০০-এরও বেশি রিকশা অটোরিকশা রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় 4 দিন বন্ধ থাকার পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর থেকে সড়কের পানি নেমে যাওয়ায় বান্দরবান থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে চট্টগ্রাম কক্সবাজারগামী বেশ কয়েকটি পরিবহন, তবে যাত্রীর সংখ্যা কম ছিল। এর আগে গত 8 জুলাই থেকে সড়ক তলিয়ে যাওয়ায় এসব রুটে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল। প্রমত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর কয়েকটি গ্রাম, জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। সহায়তা নয় বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়িঘরের কিনারায় নদী, সড়কের বেশিরভাগই বিলীন, মসজিদ, বাজার, গাছপালা ঝুঁকিতে। পটুয়াখালীর 10 মিনিট তেঁতুলিয়া নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে কাজিরহান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষের বাড়িঘর প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। গত কয়েকদিনে নতুন করে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। চিরতরে অনেকের মুছে গেছে ভিটামাটি। ত্রাণ বা আশ্বাস নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ব্লকের ব্যবস্থা করা হোক, ভাঙ্গনটা হিরাক, জানমাল আমরা রক্ষা পাই। হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এনে টেকসই বেড়িবাঁধ চাই। ভাঙন রোধে শিগগিরই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙতেছে, তো আমরা ওই এলাকায় একটা প্রকল্প গ্রহণের জন্য ইতিমধ্যে সমীক্ষা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পরে প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা হয়েছে যে এখানে এই নদীর নৌপথটা সচল রাখা, সেই ক্ষেত্রে যেন তারা ড্রেজিং করার মধ্যে দিয়ে কিছুটা ভাঙন প্রতিরোধ করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলায় মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 25 কিলোমিটার ও 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজতলা। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সদ্য তৈরি করা বীজতলার প্রায় পুরোটাই। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তকিব পেদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্ট। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি। টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। বৃষ্টির কারণে আমাকে 2 কেজি জমিনের আলাজাড়ি করছি, বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে। এখন আর ঘরে কোনো ধান নাই, বীজ পড়া যে আছে সব পচে গেছে। আবার নতুন করে ধান করছি, যদি আবহাওয়া যদি ভালো থাকে তা আমাকে এই বীজ হইবে। সরকারের দাবি এই ধানটা দিলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে 2500 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 170 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একমাত্র ভরসা আবহাওয়া স্বাভাবিক হওয়া ও সরকারি সহায়তা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যাতে স্লুইস গেটগুলো ভাটার সময় খোলা এবং জোয়ারের সময় বন্ধ রাখা যায়। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,90,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 2 দিনের ব্যবধানে মুন্সিগঞ্জে বেড়েছে সবজির দাম। ভোরে শহরের প্রধান সড়কে বসে সবজির হাট।
তবে বৃষ্টির কারণে হাটে সরবরাহ কম, এতে প্রভাব পড়েছে দামে। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। পটল, করলা, কাঁকরোল ও ঝিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে। শত বাধা ও দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি খুদে ফুটবলার নাদিরাকে। দিনমজুর বাবার সংসারে অভাব নিত্যসঙ্গী, কিন্তু মাঠে নামলেই নাদিরা হয়ে ওঠে এক দুর্দান্ত লড়াকু। পায়ের জাদুতে গোল হয়, দল জেতে, আর দর্শক মুগ্ধ হয় তার ফুটবল নৈপুণ্যে। জাতীয় দলে খেলতে চায় পিরোজপুরে নতুন করে স্পোর্টস সেরা নাদিরা। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। মাথা গোজার ঠাঁই বলতে কেবল একটি ত্রাণের ঘর, অভাবের সংসার, তবুও সেই ঘর জুড়ে লুকিয়ে আছে বড় এক স্বপ্ন। সংগ্রাম আর সীমাবদ্ধতার মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে চলছে কিশোরী নাদিয়া আক্তার। সেই ফুটবলই যেন বদলে দিয়েছে তার জীবনের গল্প। সম্প্রতি পিরোজপুরে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টসের জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার নজর কাড়ে নাদিরা। সেমিফাইনাল ও ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় স্বীকৃতির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছে সে। এরপর বরিশাল বিভাগীয় পর্যায়ে নিজের সেরাটা প্রমাণ করে ঢাকায় খেলার জন্য চূড়ান্ত হয়েছে। ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈখালী গ্রামের মোহাম্মদ দুলাল আকন ও শাহিদা আক্তার দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় নাদিরা। ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। বাবা দিনমজুর হওয়ায় সংসারের অভাব লেগেই থাকে। বড় ভাই নাইম 8ম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে নেমেছেন কাজে। মেজো ভাই নাহিদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ভাই এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে এই কঠিন বাস্তবতাও হার মেনেছে নাদিরার স্বপ্নের কাছে। ছোটবেলা থেকে ছেলেদের সঙ্গে মাঠে খেলতে ভালো লাগতো তার। 4র্থ শ্রেণীতে পড়ার সময় প্রথমবার স্কুল দলের হয়ে মাঠে নামেন। এরপর ধীরে ধীরে ফুটবলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। সে যে জাতীয় পর্যায়ে যেতে পেরেছে এটার জন্য আমি খুবই খুশি হয়েছি। দোয়া করি যে ও যারা ভালোভাবে খেলে আন্তর্জাতিক পর্যায়ে চান্স পায়। আমি যে ওর নিয়ে জাতীয় দলে যাব, আমার সেই অর্থ নাই। আমার যদি সহযোগিতা গ্রামবাসী করে তাহলে আমি যাইতে পারি। ফুটবল, ক্রিকেট দোনোটাই আমার মেয়ে ফার্স্ট। তাই টাকা পয়সায় আগতে নেওয়া বরিশাল ঢাকা ইতে চান্স পাইছে। তাকে যদি সঠিকভাবে নার্সারিং করা হয় অবশ্যই সে ভালো দেশের সুনাম অর্জন করতে পারবে। নাদিরার খুব ইচ্ছা দেশের হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলতে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাবার পক্ষে খেলার কোচিং করানো সম্ভব না। যদি ভালো প্রশিক্ষণ আর একটু সুযোগ পায় তাহলে অনেক দূর যেতে পারবেন নাদিরা। আমি অনেক ভালো ফুটবল খেলি। এখন নতুন করে স্পোর্টসে আমি খুব ভালো পারফর্ম করছি। সেখানে আমি গোল্ডেন বুট এবং ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ পাইছি। তাই বরিশালে গেছি, বরিশালে আমি চান্স পাইছি। আমি ঢাকা খেলার একবার সুযোগ পাইছি, ঢাকা খেলবো। তার যে স্কিল আছে, তার যে অ্যাবিলিটি আছে, তাকে যদি আমরা সুন্দরভাবে নার্সিং করতে পারি, আমার যেটা বিশ্বাস যে সে শুধু পিরোজপুর না, দেশের নাম উজ্জ্বল করবে। স্বপ্ন আছে অদম্য ইচ্ছা শক্তিও। এখন শুধু প্রয়োজন একটু সহযোগিতা আর সঠিক প্রশিক্ষণ। তাহলে হয়তো একদিন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পিরোজপুরের এই সংগ্রামী ফুটবলার। সময় সংবাদ, পিরোজপুর। বাংলা সময় শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কেলমানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ নাই, মানে একজন আছে, মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বানভাসীরা। প্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার। খুলনায় অভিযুক্ত দম্পতি আটক। যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।